আসসালামু আলাইকুম। বাংলার প্রত্নকথা সিরিজের আজকের পর্বে করমজল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কংক্রিটের তৈরি এই চেনা পৃথিবীকে বিদায় জানানোর সময় চলে এসেছে। কারণ আমার পেছনে যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা পার হওয়া মানেই কিন্তু পৃথিবীর বুকে টিকে থাকা সবচেয়ে আদিম, সবচেয়ে ভয়ঙ্কর অথচ অসম্ভব সুন্দর এক রহস্যময় সাম্রাজ্যে পা রাখা। হ্যাঁ, আজ আমরা প্রবেশ করছি বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বুক চিরে জেগে ওঠা করমজলে, যেখানে পায়ের নিচে থাকবে সুন্দরবনের বাঘ হরিণের চেনা সেই কাদামাটি, আর মাথার উপর রাজত্ব করবে বুনো সব প্রাণীরা। এই গেটের ওপারেই কিন্তু অপেক্ষা করছে বিলুপ্ত প্রায় নোনা পানির দানবীয় কুমির আর মায়াবী চিত্রা হরিণের দল। সাথে রয়েছে বুনো বানর। শহরের কোলাহল বলে প্রকৃতির এই আদিম রূপ দেখতে কেমন লাগে, আর বনের গভীরে আজ আমাদের জন্য কি কি অপেক্ষা করছে তা জানতে আজকের পর্বটি একটুও মিস করবেন না। তো চলুন ক্যামেরা তাক করা যাক করমজলের গহীনে। পশুর নদীর ঢেউ আছড়ে টানা কয়েক ঘন্টার ক্লান্তিকর জার্নি শেষ করে ট্রলার থেকে মাত্রই পা রাখলাম করমজলের মাটিতে। আর নামতে না নামতেই একই কাণ্ড। বনের আসল বাসিন্দারা মানে এক ঝাঁক বানর এসে একদম সামনাসামনি আমাদের স্বাগত জানালো। ক্লান্তি যেন এক সেকেন্ডেই খড়পড়ের মতো উড়ে গেল। সুন্দরবনে পা রাখতেই যার শুরুটা এমন ধামাকা দিয়ে হয়, তার ভেতরের গল্পটা কতটা মারাত্মক হবে ভেবে দেখুন। চলুন বাংলার প্রত্নকথার আজকের অ্যাডভেঞ্চার এবার শুরু করা যাক। হাঁটতে হাঁটতে করমজলের মূল ফটকটা পেরিয়ে ভেতরে পা রাখতেই চোখের সামনে ধরা দিল এক অভূতপূর্ব অদ্ভুত সুন্দর পরিবেশ। সভ্য দুনিয়ার সব নিয়ম ভুলে এখানে যেন রাজত্ব চলছে এক স্বাধীন সাম্রাজ্যের। চারিদিকে শুধু বানর আর বানর। কোনোটা গাছের মগডালে বসে দুষ্টামি করছে, আবার কোনোটা এক ডাল থেকে অন্য ডালে দিচ্ছে অবিশ্বাস্য সব লাফ। এমনকি বনের ভিতরে পানিতে অবলীলায় সাঁতার কাটছে খুদে বানরের দল। বনের শুরুতেই প্রকৃতির এমন অকৃত্রিম রূপ সত্যিই দেখার মতো। চলুন হারিয়ে যাওয়া যাক এই জাদুকরী বনের আরো গভীরে। বানরদের সেই চঞ্চলতা আর দুষ্টুমি পিছনে ফেলে আমরা যখন আরেকটু বনের ভিতরে প্রবেশ করলাম, চারপাশের পরিবেশটা হুট করেই কেমন যেন শান্ত আর মায়াবী হয়ে উঠল। আর ঠিক তখনই আড়াল থেকে আমাদের দিকে ডাগর ডাগর চোখে তাকালো সুন্দরবনের অন্যতম সুন্দর কিছু বাসিন্দা। হ্যাঁ, চোখের সামনে দাঁড়িয়ে আছে এক ঝাঁক মায়াবী চিত্রা হরিণ। বনের নিস্তব্ধতা আর নীরবতার মাঝে তাদের এই শান্ত ও ধীরস্থির বিচরণ সত্যি দেখার মতো এক দৃশ্য। আপনাদের জানিয়ে রাখি, এই জায়গাটি কিন্তু কেবল হরিণ দেখার জন্য নয়, এটি মূলত করমজলের বিখ্যাত হরিণ প্রজনন কেন্দ্র। সুন্দরবনের এই অপূর্ব সুন্দর প্রাণীদের বংশবৃদ্ধি, লালন পালন ও সুরক্ষার জন্য 2002 সালে বন বিভাগ পরম যত্নে গড়ে তোলে এই অভয়ারণ্য। এখানে এসে এত কাছ থেকে মায়াবী এই প্রাণীদের দেখা সত্যিই এক পরম পাওয়া। হরিণদের এই নিষ্পাপ চোখের মায়া কাটিয়ে আমাদের কিন্তু আরো সামনে যেতে হবে, কারণ করমজলের আসল চমক অর্থাৎ নোনা পানির কুমিরেরা অপেক্ষা করছে একটু দূরেই। চলুন সেদিকে যাওয়া যাক। আর একটু সামনে এগোতেই চোখের সামনে ভেসে উঠল রোমাঞ্চকর এক দৃশ্য। ছোট বড় অসংখ্য নোনা পানির কুমির। এদের বয়সের আকার অনুযায়ী এখানে রয়েছে সম্পূর্ণ আলাদা আলাদা থাকার জায়গা। বিলুপ্ত প্রায় এই নোনা পানির কুমির রক্ষায় 2002 সালে এখানে প্রজনন ও লালন পালন শুরু হয়। বিখ্যাত সেই রোমিও ও জুলিয়েট আজ আর বেঁচে না থাকলেও তাদেরই বংশধর এই কুমিরগুলোকে এত কাছ থেকে দেখার অনুভূতি সত্যিই মারাত্মক। হরিণ প্রজনন কেন্দ্র থেকে সোজা সামনেই এবং কুমির প্রজনন কেন্দ্রের পাশেই অবস্থিত এই মসজিদটি। মসজিদটা দোতলা বিশিষ্ট এবং এটাতে এয়ার কন্ডিশন রয়েছে। বনের ভেতরে পর্যটকদের ইবাদতের জন্য এটি যেমন দারুণ এক সুবিধা, তেমনি এখানে বনদের জন্য রয়েছে সম্পূর্ণ আলাদা ও সুব্যবস্থাপিত নামাজের জায়গা। বনের এই শান্ত পরিবেশে এমন সুন্দর ব্যবস্থা সত্যিই প্রশংসনীয়। মসজিদ থেকে সোজা পশ্চিম দিকে আর একটু সামনে এগোতেই আমাদের চোখে পড়ল করমজলের আকাশ ছোঁয়া সেই বিখ্যাত ক্রোকোডাইল টাওয়ার। সুন্দরবনকে উপর থেকে একদম পাখির চোখে দেখার জন্য এই ক্রোকোডাইল টাওয়ার পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ। নিচ থেকে উপরের দিকে তাকালেই বোঝা যায় এর উচ্চতা কতটা রোমাঞ্চকর। তো আর দেরি না করে আমরা ঝটপট পা বাড়ালাম টাওয়ারের সিঁড়ির দিকে।
একের পর এক ধাপ পেরিয়ে আমরা যখন একদম চূড়ায় এসে পৌঁছলাম, তখন চারপাশের যে দৃশ্য আমার ক্যামেরায় বন্দী হলো, তা এক কথায় অবিশ্বাস্য, অনন্য সুন্দর। যতদূর চোখ যায় শুধু ঘন সবুজ ম্যানগ্রোভ বনের সীমাহীন সীমানা আর পাশ দিয়ে বয়ে যাওয়া পশুর নদীর মায়াবী রূপ। ওপর থেকে সুন্দরবনকে এতটা বিশাল, শান্ত আর জাদুকরী লাগে, তা এখানে নিজের চোখে না দেখলে আসলেই বিশ্বাস করা কঠিন। এই উঁচু টাওয়ারের হিমশীতল বাতাস আর প্রকৃতির এই অদ্ভুত আদিম রূপ এক নিমিষে আমাদের শরীরের সব ক্লান্তি দূর করে দিল। মনে হচ্ছিল যেন সবুজের এক মহাসমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছি আমরা। ক্যামেরার লেন্সে বন্দি করা সুন্দরবনের এই চমৎকার আর চোখ জুড়ানো ফুটেজগুলো আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। বাংলার প্রত্নকথার আজকের এই দৃশ্যগুলো উপভোগ করতে করতে চলুন এবার নিচে নামা যাক। টাওয়ার থেকে নিচে নেমে পশ্চিম দিকে তাকাতেই চোখে পড়ল একটা নির্জন রাস্তা। একপাশে মানুষের তৈরি দেওয়াল আর গাছপালা, অন্য পাশে সুন্দরবনের আদিম নীরব রূপ। সাথীদের হারিয়ে কিছুটা ভয় আর তীব্র কৌতূহল নিয়ে একাই এগোতে থাকলাম। বনের ভেতর সরু সব মাটির পথ, মনে হচ্ছিল এইমাত্র হয়তো এখান দিয়ে কোনো বাঘ বা হরিণ হেঁটে গেছে। ঠিক তখনই বনের মাঝে চোখ পড়ল এক বিশাল প্রজেক্টের গেট। সাইনবোর্ডে লেখা বাটাগুর বাস্কা সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র। জানতে পারলাম এটি বিশ্বের অন্যতম বৃহৎ ও মহাবিপন্ন নদী কচ্ছপ বাঁচানোর এক আন্তর্জাতিক বৈজ্ঞানিক লড়াই। অতিরিক্ত শিকার আর আবাসস্থল ধ্বংসের কারণে 2000 সালের দিকে বন্য পরিবেশে এদের সম্পূর্ণ বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। 2008 সালে গবেষকেরা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন পুকুর আর জেলেদের কাছ থেকে মাত্র 8টি জীবিত কচ্ছপ উদ্ধার করেন। সেই 4টি পুরুষ আর 4টি স্ত্রী কচ্ছপ নিয়েই শুরু হয় এক অসম্ভবকে সম্ভব করার মিশন। বাংলাদেশ বন বিভাগ, অস্ট্রেলিয়ার ভিয়েনা জু এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টায় এখানে তৈরি করা হয় বিশেষ বালুময় বেষ্টনী। নিখুঁত তাপমাত্রা নিয়ন্ত্রণের ডিম থেকে কৃত্রিম উপায়ে বাচ্চা ফোটানোর পর মাত্র 8টি কচ্ছপ থেকে আজ এখানে জন্ম নিয়েছে শত শত কচ্ছপ। বর্তমানে এদের সুন্দরবনের মুক্ত নদীতে অবমুক্ত করার আগে পিঠে বসিয়ে দেওয়া হচ্ছে অত্যাধুনিক স্যাটেলাইট ট্রান্সমিটার, যার ফলে বিজ্ঞানীরা দেশকে বসেই নজর রাখছেন এদের বিচরণের উপর। বিলুপ্তির শেষ সীমানা থেকে জীবনের এই ফিরে আসার গল্প সত্যি এক অনন্য অনুভূতি। বাটাগুর বাস্কা প্রজেক্ট দেখা শেষে বনের পথ ধরে ফিরে আসলাম করমজলের মসজিদের সামনে। ঠিক তখনই চোখ আটকে গেল কুমির প্রজনন কেন্দ্রের একদম পাশেই দাঁড়িয়ে আছে বিশাল প্রাচীন এক বটগাছ। শত বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে থাকা এই বটবৃক্ষের ছায়া এসে যেন জুড়িয়ে গেল বনের ক্লান্তি। এই গাছের ছায়ায় শত শত মানুষ বসে একটু বিশ্রাম করে। এই বটবৃক্ষের ছায়া মারিয়ে এবার পা রাখলাম পাকা আরসিসি ট্রেইলে, যেখানে আগে ছিল কাঠের তৈরি ট্রেইল। বনের বুক চিরে চলে যাওয়া এই নতুন পথ ধরে একটু এগোতেই শুরু হলো করমজলের আসল আকর্ষণ, বিখ্যাত মানকি ট্রেইল, যেখানে চারপাশের বানরের দল আপনাকে বনের গহীন রহস্যে স্বাগত জানাবে। শান্ত, স্নিগ্ধ আর এক রহস্যময় রোমান্স, এই নিয়ে আমাদের সুন্দরবন। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে থাকা এই বনভূমি শুধু একটি জঙ্গল নয়, এটি বিশ্বের বৃহত্তম অখণ্ড ম্যানগ্রোভ বন এবং ইউনেস্কো স্বীকৃত একটি অনন্য বিশ্ব ঐতিহ্য। চলুন আজ এই বনের ট্রেইল ধরে হাঁটতে হাঁটতে জেনে নিই এর কিছু অজানা গল্প। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বনের সিংহভাগ অর্থাৎ প্রায় 66% রয়েছে বাংলাদেশে, আর বাকিটা ভারতে। পদ্মা, মেঘনা আর ব্রহ্মপুত্রের পলি দিয়ে গড়া এই বদ্বীপের নাম কেন সুন্দরবন? সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো এখানে প্রচুর পরিমাণ সুন্দরী গাছ জন্মায়, আর তা থেকেই এর নাম। স্থানীয় মানুষ একে বাদা বা জোয়ারভাটার বনও বলে থাকেন। সুন্দরবনের প্রায় 31% এলাকায় জুড়ে রয়েছে নদী, খাড়ি আর বিল। এই নোনা জল আর কাদার মাঝে লুকিয়ে আছে এক সমৃদ্ধ জীববৈচিত্র্য। এই বনে প্রায় 453 প্রজাতির বন্যপ্রাণী বাস করে, যার মধ্যে রয়েছে 229টি প্রজাতির পাখি, 120 প্রজাতির মাছ এবং 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। ট্রেইলে হাঁটতে হাঁটতে আপনার চোখে পড়তে পারে মায়াবী চিত্রা হরিণ, বানর কিংবা কাদার বুকে রোদ পোহানো নোনা জলের কুমিরের দিকে। আর হ্যাঁ, এই বনের আসল রাজা তো রয়্যাল বেঙ্গল টাইগার। এই সুন্দরবনই পৃথিবীর বুকে বাঘের একক বৃহত্তম আবাসস্থল। তবে এই সুন্দরবন শুধু সৌন্দর্যের খনি নয়, এটি আমাদের পরম বন্ধু। 2007 সালের সিডার কিংবা 2009 সালের আইলার মতো বিধ্বংসী ঝড়গুলোর গতি কমিয়ে দিয়ে এই ম্যানগ্রোভ বন বারবার ঢাল হয়ে বুক পেতে রক্ষা করেছে এই উপকূলের লাখো মানুষ। জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি আর মানুষের কিছু অসচেতনতার কারণে আজ এই সুন্দরবন হুমকির মুখে। প্রকৃতির এই সান্নিধ্যে এসে আমরা যেমন এর সৌন্দর্যে মুগ্ধ হই,
তেমনি একে ভালো রাখার প্রতিজ্ঞাও যেন আমাদের মনে থাকে। ট্রেল ধরে হাঁটতে হাঁটতে সামনেই চোখে পড়লো আরেকটা ওয়াচ টাওয়ার। তবে যেহেতু একটু আগে অন্য একটা টাওয়ারে উঠেছি, তাই এটাতে আর ওঠার ক্লান্তিটা নিলাম না। ওয়াচ টাওয়ারকে পেছনে পেলে আরেকটু সামনে আসতে চোখে পড়লো অন্যরকম একটা ট্রেইল। মূল রাস্তা ছেড়ে এই পথটা যেন সোজা হারিয়ে গেছে সুন্দরবনের একেবারে গহীন রহস্যময় বুক চিরে। চারপাশের নিস্তব্ধতা আর ঘন জঙ্গল গা চমচমে একটা রোমাঞ্চ তৈরি করছে। বনের ভেতরের এক চিলতে খালের উপর ঝুলতে থাকা এই ব্রিজটার উপর পা রাখতেই শরীর জুড়ে অন্যরকম এক শিহরণ খেলে গেল। তখন মনে হচ্ছিল যেন আমরা অ্যাডভেঞ্চার সিনেমার কোনো দৃশ্যে বাস করছি। নিচে বয়ে চলা নোনা জলের খাল আর উপরে ঘন সবুজ, সব মিলে সুন্দরবনের এই অংশটা এক কথায় চমৎকার। গহীন জঙ্গলের অ্যাডভেঞ্চার আর রোমান্সে ভরা সুন্দরবনের এই চমৎকার সফরটা দেখতে দেখতে ঠিক এই জায়গাটিতে এসে যেন থমকে দাঁড়ালো। এই বনের নিস্তব্ধতা, নোনা জলের সুবাস আর রহস্যময় ট্রেলগুলো মনের ভেতর এক অদ্ভুত মায়া তৈরি করে। প্রকৃতি যে নিজের হাতে কতটা সুন্দর করে এই বনকে সাজিয়েছে তা এখানে না আসলে সত্যি অনুধাবন করা অসম্ভব। তবে সুন্দরবনের মায়া শুধু এর গাছপালা আর নদীতেই সীমাবদ্ধ নয়, এর আসল সৌন্দর্য এখানকার বন্যপ্রাণীরা। বন থেকে বিদায় নেওয়ার ঠিক আগ মুহূর্তে আমাদের সামনে হাজির হলো বনের সবচেয়ে চঞ্চল আর দুষ্টু এই বাসিন্দারা। দল বেঁধে এদের গাছের ডালে লাফালাফি আর আপন মনে ঘুরে বেড়ানোর দৃশ্যটা সত্যিই দেখার মতো। এদের এই চঞ্চলতার মাঝে যখন হাত বাড়িয়ে কিছুটা খাবার দেওয়া হলো, তখন তাদের মুখে সেই তৃপ্তির অভিব্যক্তি যেন পুরো সফরের ক্লান্তি এক নিমিষেই দূর করে দিল। মানুষ আর বন্যপ্রাণীর এই মিষ্টি মেলবন্ধনের সুন্দর স্মৃতি হৃদয়ে ধারণ করেই শেষ করছি আজকে সুন্দরবন ভ্রমণ। আবার দেখা হবে বাংলার প্রত্নকথা সিরিজের নতুন কোনো গল্পে। Thank you for watching.